এটা অলরেডি তোমরা ক্লাস 10-এ পড়ে নিয়েছো। ক্লাস 10-এ তোমাদের পড়া হয়ে গেছে, যেটাকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি বা সেখানে আমরা কোঅর্ডিনেট সিস্টেম 2D পড়ে এসেছি। তো সেখানে কি ছিল, আমাদের প্রথম চ্যাপ্টারটা ওটা থেকেই শুরু। একদম ক্লাস 10-এ আমরা যে কোঅর্ডিনেট সিস্টেম পড়ে এসেছি সেইটা দিয়েই শুরু। এখানে কি করা হয় না, ধরো তোমাকে কোনো বস্তুর অবস্থান বলতে বললো, যে একটা বস্তু ধরা যাক, একটা এই যে প্লেনটা আছে, এই যে বোর্ডটা আছে, বোর্ডের এই প্লেনের উপর একটা পয়েন্ট আমি এঁকে দিলাম এখানে, একটা ধরো এটা একটা বস্তু, বললো এই বস্তুটার অবস্থান তোমাকে বলতে হবে, এই বস্তুর অবস্থান কোথায়। বলতে গেলে আমরা ক্লাস 10-এ অলরেডি শিখে নিয়েছি যে একটা রেফারেন্স ফ্রেম দরকার। রেফারেন্স ফ্রেম মানে কি, যার সাপেক্ষে আমরা এর অবস্থানটা বলবো। সেক্ষেত্রে আমরা রেফারেন্স ফ্রেম কী নিতাম না, দুটো পরস্পর ছেদি সরলরেখা নিতাম, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এটাকে আমরা বলি মূলবিন্দু। এটা হচ্ছে যে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এবং এটা নেগেটিভ ওয়াইয়ের দিকে যাবে, এটাকে আমরা ওয়াই ড্যাশ দ্বারা ডিনোট করতাম বা এখনও করি, এবং এটা হচ্ছে ওয়াই এক্স ড্যাশ। তাহলে এইটা হচ্ছে কি আমাদের রেফারেন্স ফ্রেম। এই ফ্রেমের সাপেক্ষে এই বিন্দুটা কোথায় আছে, ধরো এই বিন্দু নামটা দিলাম পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। ঠিক আছে, তো এই যে এক্স কমা ওয়াইটা আমরা কীভাবে লিখি না, এটা লেখার ক্ষেত্রে আমরা ইউজ করি যেটা যেভাবে করি সেটা কি না, এটা এই বরাবর আমরা যদি এক্স দূরত্ব চলে যাই এবং যদি আমরা এই বরাবর ওয়াই দূরত্ব উপরের দিকে উঠে যাই, তাহলে আমরা যে বিন্দুটা পাই সেটা হচ্ছে এক্স কমা ওয়াই। অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা গেলাম এক্স, আর ওয়াই অক্ষ এটা, তাহলে এই বরাবর আমরা উপর দিকে উঠে গেলাম কত, ওয়াই, তাহলে এর স্থানাঙ্ক হয়ে গেল এক্স কমা ওয়াই। এটা আমরা সব জানি। এখানে যে নতুন যেটা জিনিসটা শুরু হবে সেটা হচ্ছে কিছু সূত্র শিখবো আমরা এখানে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে তার অ্যাপ্লিকেশন শিখবো, যে সূত্রগুলো আমরা কীভাবে অ্যাপ্লাই করব বা কোন কাজে ওই সূত্রটা আমরা লাগাতে পারি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস আমরা এখানে দেখব। একদম প্রথম সূত্র কি আছে, ধরা যাক দুটো বিন্দু দেওয়া আছে, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কি হবে। ধরা যাক পি একটা বিন্দু, যার স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1, আর কিউ একটা বিন্দু, যার স্থানাঙ্ক দেওয়া আছে x2, y2। বললো এই পি আর কিউ এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে, পি এবং কিউ এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে। সূত্রটা হচ্ছে পি কিউ সমান স্কোয়ার রুট অফ x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। বা এটাকে এভাবে লেখা হয়, আমি যেমন লিখেছি x1 মাইনাস x2, কেউ লিখতে পারে x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই যে দূরত্বটা কি সবসময় এটা পজিটিভ হবে। আমরা জানি স্কোয়ার রুট করা মানে প্লাস মাইনাস আসে, কিন্তু এটা সবসময় কী হবে, পজিটিভ স্কোয়ার রুট। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে যে দুটো বিন্দুর দূরত্বের সূত্র। কারণ এই সূত্র, এই দূরত্বটা যে এটাই আসবে, এটা আমরা কী করে প্রমাণ করতে পারি, এটাও প্রমাণ করা যাবে। ঠিক আছে, আমরা এই প্রথম একটা সূত্র না হলে আমরা একটু প্রমাণ করে দেখব যে কীভাবে সূত্রটা এইটা আসছে। ধরা যাক এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। ধরা যাক একটা বিন্দু পি, এখানে আছে পি, যেটা স্থানাঙ্ক হচ্ছে x1, y1, এটা পি বিন্দু, আর এখানে সাপোজ এখানে কিউ বিন্দু আছে x2, y2। আমাকে এই ডিস্টেন্সটা বের করতে বলেছে, এই ডিস্টেন্সটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, এই বিন্দুটা আমাদের সোজাসুজি এঁকে দিচ্ছি, তো একদম বুঝতে অসুবিধা সব, এটা পি বিন্দু, এটা কি বিন্দু। এবার আমি করলাম কি, পি বিন্দু থেকে একটা লম্ব এখানে আঁকলাম, কিউ বিন্দু থেকে এখানে একটা লম্ব আঁকলাম, এবং এখান থেকে একটা লম্ব এঁকে দিলাম এইটা, আর পি কিউটাকে যোগ করে দিলাম। ঠিক আছে, সাপোজ এটা হচ্ছে এম বিন্দু,
এন, সাপোজ এটা আর বিন্দু, তাহলে এম বিন্দু এন বিন্দু যে লম্বগুলো এঁকেছিলাম সেই বিন্দুগুলো হচ্ছে এইটা। এবারে দেখো এই যে এ স্থানাঙ্ক হচ্ছে x1, y1, তাহলে এইখান থেকে এইটা হচ্ছে x1 আর এখান থেকে এই পুরোটা হচ্ছে y1 হলো। এবার এই বিন্দুর হচ্ছে x2, y2, তাহলে এখান থেকে এইটার ডিস্টেন্স কত হবে? এটা হচ্ছে x2 আর এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে y2। তাহলে এবার যদি বলা হয় এটা কিউ বিন্দু, এটা কিউ বিন্দু, আর কিউ এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা দেখো পুরোটা আছে x2, এইটুকু হচ্ছে x1, তাহলে এইটা কত হবে না x2 মাইনাস x1, তাহলে এইটা হয়ে গেল আমাদের x2 মাইনাস x1। একইভাবে দেখো এখান থেকে এখান পর্যন্ত ডিস্টেন্সটা y1 আর এখান থেকে এইটা হচ্ছে y2, তাহলে এইটা কত হবে না y1 মাইনাস y2। এবার দেখো এইটা x2 মাইনাস x1, তো বিন্দুটা যদি এদিকে থাকতো, বাম দিকে থাকতো, তাহলে দেখো x1টা বড় হতো, x2 ছোটো, তখন হতো x2 মাইনাস x1। আলটিমেট এই পার্থক্যটা আমাদের দরকার। তাহলে এইবার এই পি কিউ এই দূরত্বটা কত হবে? দেখো এটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এইটা লম্ব, এটা ভূমি, তাহলে এটা অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান কত হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতএব অতিভুজটা কত হবে? √8 এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। দেখো এই সূত্রটা এসে গেছে। একইভাবে তাহলে এটা কি হলো না দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র। এরপরে আমরা দেখব দুটো বিন্দুর সংযোগকারী রেখা যেটা আছে, ধরা যাক এইটা হচ্ছে পি বিন্দু, এর পি বিন্দু যার স্থানাঙ্ক x1, y1, আর একটা বিন্দু নিচ্ছি কিউ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। এই দুটো বিন্দুকে আমি যোগ করে দিলাম, এই দুটো বিন্দুকে আমি যোগ করলাম। এবার এর ভেতরে ধরা যাক কোনো একটা বিন্দু যেটা হচ্ছে সাপোজ এম, এর ভেতরে কোনো একটা বিন্দু আছে যেটা হচ্ছে এম। এই এম বিন্দুটা পি এবং কিউ এই রেখাটাকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অন্তর্বিভক্ত মানে কি? এম বিন্দুটা পি এবং কিউর ভেতরে অবস্থিত, এটা পি কিউর মানে পি এর বাইরের দিকে বা কিউ থেকে ছেড়ে চলে গেছে, সেটা হলে হতো বহির্বিভক্ত। এক্ষেত্রে যেহেতু আমরা ধরেছি পি বিন্দু এম বিন্দুটা ভেতরে আছে, তাহলে এটাকে বলা হবে এম বিন্দুটা অন্তর্বিভক্ত করেছে। কিভাবে না পি কিউ রেখাকে এম বিন্দু, এই যে এই বিন্দুটা m:n এই অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। আমি লিখে দিচ্ছি এটা, এম বিন্দু পি কিউ রেখাকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এম বিন্দুর কোঅর্ডিনেট কি হবে? এম বিন্দুর স্থানাঙ্ক, এম বিন্দু স্থানাঙ্ক কি হবে? এম বিন্দু স্থানাঙ্কটা হবে এরকম না, যখন আমি তাহলে এম বিন্দু স্থানাঙ্ক মানে কেমন আসবে না একটা এক্স আসবে আর একটা ওয়াই আসবে। যে কোনো বিন্দু স্থানাঙ্ক মানে সেখানে এক্স, ওয়াই থাকবে। তাহলে এখানে থাকবে একটা এক্স, এখানে ওয়াই। মানে এক্সটা কীভাবে হবে? যখন এক্সটা বের করব তখন কী হবে না এক্সের সাথে গুণ, এভাবে মনে রাখবে। যখন এক্স বের করব তখন এক্সের সাথে গুণ, মানে কীরকম না এই এন গুণ হবে উল্টো দিকের এক্সের সাথে, আর এই এম গুণ হবে তার উল্টো দিকের এক্সের সাথে। তাহলে কত আসবে না m:2 প্লাস n:1 বাই m প্লাস n। ঠিক আছে, ঠিক আছে। তাহলে m:2 প্লাস n:1 হলো বাই হবে m প্লাস n।
ওয়াইটা কী হবে, সিমিলারলি একই রকম হবে। সেটা কি, তাহলে ওয়াইয়ের সাথে গুণ করব এবং খেয়াল রাখতে হবে সবসময় দূরেরটার সঙ্গে গুণ করব। তাহলে হবে এম ওয়াই টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন। তাহলে এটা কি হলো না, এটা হচ্ছে সেই বিন্দু স্থানাঙ্ক যেটা পি এবং কিউ এই রেখাটাকে এম বিন্দুতে n/n এই অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে অন্তর্বিভক্ত করলে যদি এই সূত্র হয়, তাহলে যদি বহির্বিভক্ত করে, বহির্বিভক্ত মানে কি, ধরা যাক এটা পি বিন্দু, এটা হচ্ছে যে কিউ বিন্দু, তাহলে এই দুটোকে যোগ করলে হচ্ছে এই রেখাটা। এইবার আমি যদি একে এদিকে বাড়িয়ে দিই কাল্পনিকভাবে, ধরা যাক এখানে এম বিন্দু, যেখানে পি এম মানে পি এম ইজ টু কিউ এম, এইটা সমান হচ্ছে এম ইজ টু এন। তার মানে কী হলো, দেখো আগে এম বিন্দুর এখানে ছিল পি এম ইজ টু এম কিউ এম, সরি এটা হ্যাঁ এম কিউ সমান হচ্ছে এম ইজ টু এন, কিন্তু এখানে কি হচ্ছে পি এম ইজ টু কিউ এম সমান এটাও এম ইজ টু এন, কিন্তু এখানে এম বিন্দুটা কোথায় আছে না, এটা অনেক বাইরে আছে, তাহলে মানে পি কিউর বাইরে আছে, তাহলে এটা বহির্বিভক্ত। সেক্ষেত্রে কি সূত্রটা কী হবে, সেম একইভাবেই সূত্রটা হবে, শুধু এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। ঠিক আছে, তাহলে অন্তর্বিভক্ত হলে এটা প্লাস, সবই প্লাস হবে, আর বহির্বিভক্ত হলে এটা মাইনাস হবে। এবার এখান থেকে আমরা দেখব যে এটি এম বিন্দুটা কি ছিল, এম ইজ টু এন ছিল, এটা যদি মধ্যবিন্দু হয়ে যায়, মানে পি কিউ এর যদি মাঝের বিন্দু হয়ে যায়, তাহলে তার স্থানাঙ্কটা কি হবে। ঠিক আছে, তাহলে আমি সূত্রটা রেখে দিই এ প্লাস দিয়ে, ধর এটার প্লাস প্লাস রইল, এটাও প্লাস। এবার যদি এম বিন্দুটা পি কিউ রেখার মধ্যবিন্দু হয়, আমি ধরে নিচ্ছি এবারে এম বিন্দুটা পি কিউ রেখার মধ্যবিন্দু মানে একদম মাঝে আছে, তাহলে কি হবে, তাহলে এই যে অনুপাতটা ছিল এম ইজ টু এন, তখন অনুপাতটা কি হয়ে যাবে না, দুটো এর মধ্যবিন্দু মানে এই দিকের অংশ আর এই দিকের অংশ সমান, যখন সমান হচ্ছে তখন অনুপাতটা কি 1:1, অর্থাৎ তখন এম এর মান, এম এবং এন এদের মান হয়ে যাবে 1 এবং 1, অর্থাৎ মধ্যবিন্দু হলে তারা কি করবে না 1:1 অনুপাতে অন্তর্ভুক্ত করবে, অর্থাৎ তখন মধ্যবিন্দু হলে কি হবে না, এম মধ্যবিন্দু হলে স্থানাঙ্ক কত হবে তাহলে না, এম এর জায়গায় 1, এন এর জায়গায় 1, এম এর জায়গায় 1, এন এর জায়গায় 1, পুরোটাই বসিয়ে দেবো। বসিয়ে দিলে কি আসবে না, বসিয়ে দিলে আসবে x2 প্লাস x1 বাই 2, এটা হবে y2 প্লাস y1 বাই 2, অর্থাৎ দেখো x2 প্লাস x1 অর্থাৎ এর x আর এর x যোগ করে 2 দিয়ে ভাগ, আর এর y আর এর y যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এইটা হয়ে যাবে আমাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, এরপরে আসবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এরপরে আসবে একটা, ধরো ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ দেওয়া আছে যার ধরো এ বিন্দু, বি বিন্দু, এটা সি বিন্দু, এ বিন্দু স্থানাঙ্ক x1 y1, এটা x2 y2, x3 y3। তাহলে কি না, একটা ত্রিভুজ দেওয়া আছে যা তিনটে বিন্দু এ বি সি, এ স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1, বি স্থানাঙ্ক দেওয়া আছে x2 y2, সি স্থানাঙ্ক দেওয়া আছে x3 y3। তাহলে বলছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজটার ক্ষেত্রফল হবে কীরকম, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান কত হবে, হাফ মোড, এখানে ধরো আমি এটা মনে রাখার সুবিধার্থে বলছি কীভাবে হবে, দেখো পুরোটা মোড দিয়ে দাও, ভেতরে ধরো এটা হচ্ছে x1 ইন্টু সামথিং আসবে প্লাস x2 ইন্টু সামথিং প্লাস x3 ইন্টু সামথিং, এইটা আমাদের আসবে। ভেতরে কত হবে, দেখো ভেতরে বাইরে যখন আমি এক্সগুলো লিখেছি, ভেতরে সব ওয়াইগুলো আসবে, এখানে ওয়াই আসবে, এখানে ওয়াই আসবে, কিন্তু ওয়াইগুলো কীভাবে আসবে
না, এখানে যদি আমি x1 দিয়ে শুরু করি তাহলে এখানে আসবে y2 মাইনাস y3। দেখো 1 2 3, আর 2 দিয়ে x2 আছে, তাহলে এটা হবে 2 এর পর 3 আবার 1, এবার এখানে 3 আছে, তাহলে 3 এর পর 1 2। লক্ষ্য করো এই সাইক্লিক অর্ডারটা কিন্তু মেনটেন করে যোগ বিয়োগ করতে হবে। কীরকম না, বাইরে আমি ধরো এক্স দিয়ে লিখেছি, তাহলে এক্স দিয়ে লিখলে এই যে 1 হলে এখানে হবে 2 3, এখানে যে 2 হয় তাহলে এখানে হবে 3 তারপরে 1, তারপরে আবার 3 হলে এটা হবে 1 2। তাহলে কি করলাম না, বাইরে আমি এক্সগুলোকে লিখেছি, ভেতরে ওয়াইগুলো লিখেছি। এটাকেই আবার লেখা যাবে এইভাবে, সমান হাফ মড, কেউ বললো আমি বাইরে ওয়াই দিয়ে লিখবো, তাহলে কি হবে না y1, তাহলে ভিতরে এক্স থাকবে 2 3, তারপরে এখানে y2 হলে কত হবে না x3 মাইনাস x1 প্লাস y3 যদি এখানে আসে তাহলে এখানে হবে x1 মাইনাস x2। দেখো ওয়াইগুলো বাইরে লিখেছি আর ভেতরে তাহলে এক্সগুলো আসবে, তো 1 2 3 2 3 1 3 1 2। অ্যাকচুয়ালি কেমন আসবে এটা, এরকম যদি হয় 1 2 3, এইটা এইভাবে সাইক্লিক অর্ডারে ঘুরতে থাকবে। 1 এর পর 2 3 আসবে, 2 এর পর 3 1 আসবে, 3 এর পর 1 2 আসবে, এইভাবে এটা লেখা হবে। তাহলে এটা কি হলো, এটা হলো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এইবার এই সূত্র থেকে আরেকটা জিনিস হয়, আচ্ছা যদি এ বি সি এরা একই বিন্দুতে মানে একই সরলরেখাতে যদি অবস্থিত হয়, অর্থাৎ ধরো যে একটা এ, এটা বি, এটা সি, এরা কি তাহলে এরা কি বলা হয় সমরেখ। একই রেখার উপরে যেহেতু এ বি সি তিনটে বিন্দু আছে, তাহলে এটা কি হবে সমরেখ বিন্দু। এখন এ বি সি এই তিনটে বিন্দু যদি সমরেখ হয়, সমরেখ হওয়ার অর্থ কি, এদের ত্রিভুজ তৈরি হয়নি। যদি ত্রিভুজ তৈরি না হয় তাহলে এই তিনটে বিন্দু দিয়ে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে 0, কারণ ত্রিভুজ যেহেতু গঠিত হয়নি তাহলে কি হবে না এই তিনটে দ্বারা গঠিত ত্রিভুজের কোনো অস্তিত্বই নেই, তার মানে তার ক্ষেত্রফল কত 0 হবে। অর্থাৎ সেক্ষেত্রে কি আসবে, এই যে ক্ষেত্রফল এর মানটা আসবে কত 0। এবার আমি যদি এই হাফটাকে তুলে দিই, হাফটাকে তুলে এইটা হলো ত্রিভুজ, এই দুটো হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এবার যদি বলা হয় যে তিনটে বিন্দু সমরেখ কিনা তোমাকে টেস্ট করতে বললো, তোমার তিনটে বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিল, দিয়ে বললো দেখাও যে এরা সমরেখ। তো এ সমরেখ হলে কী হবে না, আমি তিনটে দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল আমি সূত্রটা বসিয়ে দিলাম। এই সূত্রটা বসিয়ে দিলে উত্তরটা যদি লাস্টে হিসাব করার পর 0 এসে যায়, তার মানে কি ত্রিভুজ গঠিতই হয়নি, অর্থাৎ এরা তিনটে সমবিন্দু। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দুটো, এই সূত্র দিয়ে দু ধরনের অঙ্ক করা যাবে, একটা কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, আর 2 তিনটে বিন্দু সমরেখ কিনা সেটা টেস্ট করা হবে। কীভাবে টেস্ট করবো না, ক্ষেত্রফলটা যদি 0 এসে যায় তাহলে বলবো এই তিনটা বিন্দু এরা সমরেখ। ঠিক আছে, এরপর একটা ত্রিভুজের ভর কেন্দ্র, একটা ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয়। এটা এ সাঙ্গ দিয়েছে x1 y1, এটা বি x2 y2, সি x3 y3। ঠিক আছে, এই যে তিনটে বিন্দু দেওয়া আছে, বললো যে ত্রিভুজটা তৈরি হয়েছে এই ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। আর ভর কেন্দ্র মানে কি না, আমরা জানি ভর কেন্দ্র মানে হচ্ছে এদের যদি আমি মধ্যমা আঁকি, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর যে মধ্যবিন্দু সেগুলো যোগ করে দিচ্ছি, এটা এটা তাহলে তিনটাই মধ্যমা এঁকে দিলাম। সাপোজ এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই বিন্দু, এটা এফ বিন্দু। অবশ্যই ডি বিন্দুটা হতে হবে বিসি এর মধ্যবিন্দু, সি এর এটার মধ্যবিন্দু ই, আবার এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে এই যে ভর কেন্দ্র, এই যে ভর কেন্দ্র, এটাকে আমরা ডিনোট করি জি দিয়ে, এটা হচ্ছে ভর কেন্দ্র জি। এই ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, ঠিক আছে।
আচ্ছা, ধরা যাক এটা আমি সূত্র লিখে দিতেও পারি, তোমাকে প্রমাণ করে দেখাচ্ছি যে আমরা এইটার ক্ষেত্রফলটা কী, সরি এটার স্থানাঙ্কটা কী হবে। তার জন্য করলাম কি, ধরা যাক বি এবং ধর এই যে রেখাটা এসছে এ ডি, তা ডিটা কী বললাম, ডিটা হচ্ছে কি হতে হবে, যেহেতু এডি মধ্যমা তাহলে বি এবং সি এর মধ্যবিন্দু, তো এর মধ্যবিন্দু হতে গেলে তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক কী হবে না, আমরা একটু আগে পড়েছি মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার সূত্র কী হবে না, এই দুটো বিন্দুর মধ্যবিন্দু, তাহলে দুটো এক্সের যোগফল বাই টু, দুটো ওয়াইয়ের যোগফল বাই টু, তাহলে ডি এর স্থানাঙ্কটা এসে যাবে কত না, ডি এর স্থানাঙ্কটা আসবে এটা এক্স টু প্লাস এক্স থ্রি বাই টু, এটা হবে ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই টু, এটা হলো ডি বিন্দু স্থানাঙ্ক। আচ্ছা, এইবার আমাদের বের করতে বলেছে জি বিন্দু, মানে এই বিন্দুর স্থানাঙ্ক। আমরা ক্লাস 10-এ একটা থিওরেম পড়েছিলাম, সেখানে কি ছিল না, মধ্যমা যদি এরকম করা হয়, এই ভর কেন্দ্রটা শীর্ষবিন্দুর দিক থেকে এই মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, শীর্ষবিন্দুর দিক থেকে 2 আর সেখান থেকে এই বিন্দু 1, এটা আমরা সবাই জানি। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক আমাদের জানা আছে, এই বিন্দু স্থানাঙ্ক আমরা এক্ষুনি বের করলাম। তাহলে এই দুটো বিন্দুর সংযোজক রেখাকে জি বিন্দুটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হতে হবে, আমরা সূত্র জেনে গেছি m/n অনুপাতে অন্তর্বিভক্ত করলে সূত্র কত হয়, তাহলে জি বিন্দু স্থানাঙ্কটা কত হবে না, এইটা ইন্টু এদিকের এক্স, তাহলে হবে এক্স টু প্লাস এক্স থ্রি বাই টু, এ ছিল গুণিত 2 যুক্ত এটার সঙ্গে এইটা 1 ইন্টু এক্স ওয়ান বাই টু প্লাস 1 কমা, আবার হবে ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই টু ইন্টু টু প্লাস 1 ইন্টু ওয়াই ওয়ান বাই টু প্লাস 1, তাহলে এই টু কেটে গেল, এই টু কেটে গেল, তাহলে কত এসে যাবে দেখো এক্স ওয়ান আছে এটা, আর এটা এক্স টু প্লাস, তার মানে এখানে এসে যাবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি, তাহলে কি তিনটে এক্সের যোগফল বাই থ্রি, তিনটে ওয়াইয়ের যোগফল বাই থ্রি, এটা কি হলো না, এটা হলো একটা ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করার সূত্র। খুব ইজি সূত্র, মনে রাখতে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এইভাবে আরও কিছু সূত্র আছে, তোমরা তোমাদের যে 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 বই ফলো করো, কেউ ফলো করো তোমরা সৌরেন্দ্রনাথদের বই ফলো করো, কেউ ছায়া প্রকাশনের বই ফলো করো, কেউ হর্ষবৈদ্য ফলো করো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের বই আছে, তোমরা যে যে বই ফলো করো দেখবে বইতে একটা জায়গায় সংক্ষিপ্ত সার বলে এক জায়গায় সমস্ত রকমের সূত্রগুলো দেওয়া আছে, তোমরা ওই সূত্রগুলো একটু ভালো করে বুঝবে, ঠিক আছে। আমি আরেকটা জিনিস বলবো এই ভিডিওতে, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন, অবশ্যই অফ অ্যাক্সিস। ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন অফ অ্যাক্সিস অর্থাৎ অ্যাক্সিসের চলন বলতে পারি আমরা, চলন এবং ঘূর্ণন, এই দুটো ব্যাপার দুটো কেমন, যদিও তোমাদের এখানে ট্রান্সলেশনটাই আছে, রোটেশনটা প্রায় নেই, তবু একটু ব্যাপারটা বুঝে রাখো জিনিসটা কেমন। ধরা যাক একটা এরকম রেফারেন্স ফ্রেম দেওয়া আছে, এরকম রেফারেন্স ফ্রেম দেওয়া আছে, এটা হচ্ছে যে ওয়াই এক্স মূলবিন্দু ও। এবার এই মূলবিন্দু বা এই রেফারেন্স ফ্রেম বা এই অ্যাক্সিস এর সাপেক্ষে একটা বিন্দু আছে সাপোজ পি, যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, ঠিক আছে। এবার আমরা করব কি, এই যে অ্যাক্সিসটা আছে, এই অ্যাক্সিসটাকে আমরা চেঞ্জ করব মানে কি, ধরা যাক
এই যে মূল বিন্দু আছে, মূল বিন্দুটাকে আমি শিফট করছি, মানে বলছি একে বলা হয় শিফটিং অফ অরিজিন। এটা হচ্ছে মূল বিন্দু বা অরিজিন, এটা হচ্ছে শিফটিং অফ অরিজিন, অর্থাৎ মূল বিন্দুকে আমরা শিফট করে নতুন একটা জায়গায় নিয়ে যাচ্ছি। কীভাবে নিয়ে যাচ্ছি এবং কী নিয়ে যাচ্ছি কীভাবে? ধরা যাক আমি মূল বিন্দুটাকে আমি নতুন এটা ধরা যাক মূল বিন্দু এটা ও ছিল, আমি নতুন অবস্থানে এটাকে ও ড্যাশ করলাম। এই মূল বিন্দুটাকে আমি ঠেলে এইখানে নিয়ে এলাম। কীভাবে না, তাতে করে দেখো এক্স অ্যাক্সিসটা যে পুরনো অ্যাক্সিস ছিল সেখান থেকে তার সমান্তরালে উপরের দিকে কিছুটা উঠে এসছে, ওয়াই অক্ষ যেটা ছিল সেটা তার সমান্তরালে কিছু ডান দিকে কিন্তু সরে গেছে। তাহলে এটা এদিকে সরে এসছে, এটা এদিকে সরে আসছে, আসার জন্যে মূল বিন্দুটা শিফট হয়ে এখান থেকে এখানে চলে আসছে। তাহলে এটা কি হলো না, শিফটিং অফ অরিজিন, অরিজিনটা শিফট করে গেল। এইবার বড় লক্ষ্য করো, ধরা যাক এই পি বিন্দু স্থানাঙ্ক ওল্ড যে মানে রেফারেন্স ফ্রেম ছিল, ওল্ড ফ্রেমের সাপেক্ষে তার কোঅর্ডিনেট ছিল এক্স কমা ওয়াই। তাহলে এখন যদি নূতনের সাপেক্ষে মাপা হয় নিশ্চয়ই সেম হবে না। ব্যাপারটা কীরকম, তোমরা তিনজন বন্ধু পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছো, তাহলে প্রথম বন্ধু সাপেক্ষে সেই শেষের বন্ধু যত দূরে আছে, মাঝের বন্ধুর সাপেক্ষে সেই শেষের বন্ধু নিশ্চয়ই সেম দূরত্বে নেই। আগের জন যদি 10 হাত দূরত্বে থাকতো, স্বাভাবিকভাবেই মাঝের থেকে ও থাকবে কত, 4 হাত কি 5 হাত দূরে, তার দুটো সংখ্যা সেম নয়। অর্থাৎ কোথার থেকে আমি মাপছি সেই জায়গাটা যখন চেঞ্জ হয়ে গেল, পি বিন্দু দেখো একই জায়গায় স্থির আছে, ও কিন্তু সরে নেই। যখনই রেফারেন্স ফ্রেমটা সরে গেল তখনই কী হলো, পি বিন্দু স্থানাঙ্ক কিন্তু চেঞ্জ হবে। ধরা যাক এই নূতন যে এটা আছে অ্যাক্সিস, নূতন অ্যাক্সিসের সাপেক্ষে এর স্থানাঙ্ক হয়ে গেল এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে পি বিন্দুটা তার নিজের জায়গায় ফিক্সড আছে। পুরনো অ্যাক্সিসের সাপেক্ষে এটা কি হয়েছে না, এর স্থানাঙ্ক ছিল এক্স কমা ওয়াই। আর নূতন যে অ্যাক্সিস তৈরি হলো কীভাবে তৈরি হয়েছে, এটা হচ্ছে ট্রান্সলেশনের জন্য। ট্রান্সলেশন মানে কি না, ও এক্স এটা নিজের অবস্থান থেকে প্যারালালি বা সমান্তরালভাবে এই জায়গায় চলে আসছে, ওয়াই অক্ষ এটাও সমান্তরালভাবে এখানে চলে আসছে। আমি সমান্তরাল কথাটার উপর জোর দিচ্ছি কেন, যখন আমরা রোটেশন পড়বো তখন ওটা বুঝতে পারবো যে কেন। আচ্ছা, তাহলে নূতন যে ফ্রেম, নূতন ফ্রেমের সাপেক্ষে এর অ্যাক্সিস এর স্থানাঙ্ক কত হলো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এখন প্রশ্ন হচ্ছে এই এক্স ওয়াই এবং এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এদের মধ্যে রিলেশনটা কি, বা একটা দেওয়া থাকলে আমরা অন্যটা কীভাবে বের করব, নূতনটা দেওয়া থাকলে কী করে পুরোনোটা বের করবো, বা পুরোনোটা দেওয়া থাকলে কী করে আমরা নূতনটা বের করব। ঠিক আছে, দেখো এই যে এক্স অ্যাক্সিস, মনে করো এইখানে প্রথম যে স্থানাঙ্ক যখন ছিল, আমি এটা একটু পুরনো যে স্থানাঙ্ক সেটা ছিল কত 0,0, মূল বিন্দু তার স্থানাঙ্ক ছিল 0,0। নূতন যে মূল বিন্দু তৈরি হয়েছে, অর্থাৎ মূল বিন্দুটা শিফটিং হয়ে এখানে এসছে, ধরা যাক এর সেই পুরনোটা সাপেক্ষে এর স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা কে, এই বিন্দু স্থানাঙ্ক এইচ কমা, অর্থাৎ মূল বিন্দু এইচ কমা কে বিন্দুতে আমরা ট্রান্সফার করে দিয়েছি বা ট্রান্সলেট করে দিয়েছি ওকে ওখানে। তাহলে কি হবে না, এখান থেকে এই ডিস্টেন্সটা এইটা হবে আমাদের এইচ, আর এইচ সরে এসছি, আর এইখান থেকে এইটা হবে আমাদের কে। যেমন আমার স্থানাঙ্ক জ্যামিতির নিয়ম, এই বরাবর আমার চলে গেলাম এইচ, আর এই বরাবর চলে গেলাম উপর দিকে উঠে গেলাম কে। এখন আমি যদি এটা ধরো এই যে পি বিন্দু, আমি ওল্ড অ্যাক্সিসগুলোকে কালো পেনে মার্ক করছি, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত, এটা হচ্ছে এক্স, আর এখান থেকে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা এটা হচ্ছে ওয়াই। এই মূল বিন্দু সাপেক্ষে এক্স, এখানে ওয়াই, তাহলে এক্স ওয়াই। এবার নূতন অ্যাক্সিসের সাপেক্ষে এই যে নূতন যে অ্যাক্সিস এর সাপেক্ষে স্থানাঙ্ক হয়েছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে এখান থেকে এই পর্যন্ত নিশ্চয়ই ডিস্টেন্সটা এক্স ড্যাশ, আর এই নূতন অ্যাক্সিস থেকে এই বিন্দুর দূরত্ব এইটা হচ্ছে
ওয়াই ড্যাস্ট। বোঝা গেল? এবার দেখো, তাহলে এখান থেকে এটা, তাহলে এই পুরোটা হচ্ছে এক্স, তাহলে দেখো এক্স এইটা সমান হচ্ছে এখান থেকে এটা এইচ প্লাস এখান থেকে এটা এক্স ড্যাস্ট। তার মানে আমরা এই ছবি থেকেই পেয়ে যাচ্ছি এক্স সমান এক্স ড্যাস্ট প্লাস এইচ। একইভাবে ছবি থেকে পেয়ে যাব আমরা ওয়াই সমান ওয়াই ড্যাস্ট প্লাস কে, যেখানে এক্স আর ওয়াই কি না, এক্স এবং ওয়াই হচ্ছে কোনো বিন্দুর পুরনো রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে স্থানাঙ্ক, এক্স ড্যাস্ট ওয়াই ড্যাস্ট কি নূতন ফ্রেমের সাপেক্ষে স্থানাঙ্ক, আর এইচ কমাকে এটা কি না মূল বিন্দুকে, এইচ কমাকে হচ্ছে মূল বিন্দু 0,0কে ট্রান্সফার করা হয়েছে এইচ কমাকে এই বিন্দুতে। এটা হলো আমাদের ট্রান্সলেশন। এখানে কিন্তু কি হচ্ছে না এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস পরপর তাদের সমান্তরালে মুভ করছে। এবার যদি এইটা না হয়ে যদি এরা আবার ডিরেকশন চেঞ্জ করে, মানে কীরকম, যদি এরকম হয়ে যায়, ধরা যাক এটা হচ্ছে পুরনো অ্যাক্সিস, তার সাপেক্ষে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। আচ্ছা, যদি এরকম হয়, ধর এটা এক্স, এটা ওয়াই, এটা মূলবিন্দু, যদি এরকম হয় যে মূলবিন্দু তার নিজের জায়গাতেই ফিক্সড আছে, মূলবিন্দু নিজের জায়গাতেই ফিক্সড আছে, আর অ্যাক্সিসগুলো এরকম ছিল, এইভাবে ঘুরে গেল, অর্থাৎ এইটা ঘুরে চলে এলো এরকম পজিশানে, আর এর উপর লম্ব হয়ে এইটা এসে গেল এই পজিশানে, তাহলে কি ছিল না এইটা এতটা ঘুরে এসছে আর এইটাও এতটা ঘুরে চলে আসছে, তার মানে এইটা হয়ে গেলো আমাদের এক্স ড্যাস্ট, এইটা হয়ে গেলো আমাদের ওয়াই ড্যাস্ট, এবং এর রোটেশনটা হলো কত থিটা ডিগ্রি কোণে। ঠিক আছে, থিটা ডিগ্রি কোণে। তাহলে এক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে যেটা ঘটলো আগেরটাতে দেখো ফ্রেমগুলো কেউ অ্যাঙ্গেল চেঞ্জ করেনি, সেখানে পরস্পর সমান্তরালে মুভ করে অরিজিনটা শিফট করে গেছিলো, আর এখানে অরিজিনটা একই জায়গায় ফিক্সড রেখে দিলাম, এই অ্যাক্সিসগুলো সার্টেন অ্যাঙ্গেলে ঘুরে গেল, তাহলে কি এটা হচ্ছে রোটেশন হয়ে গেল। ঠিক আছে, আবার কোনো ক্ষেত্রে এরকম হতে পারে, ধরো পুরোনো অ্যাক্সিস এরকম, আবার এখানে কি হলো না মূল বিন্দুটা শিফট হলো এরকম একটা জায়গায়, তাহলে এটা শিফটিং অফ অরিজিন বা ট্রান্সলেশন হয়ে গেল, তার সঙ্গে রোটেশনটাও অকার করে গেল, অর্থাৎ এইটা যে এরকম ছিল এটা রোটেশনটা ঘুরে গিয়ে এই এর সমান্তরালে না এসে কিছু একটা অ্যাঙ্গেলে এটা ঘুরে গেল, তাহলে কি হলো না এখান থেকে এইটা সরে গেছে মানে ট্রান্সলেশন, আর দেখো এখানে এটার সঙ্গে নিচে সমান্তরাল নয়, কিছু একটা অ্যাঙ্গেল এটা ঘুরে গেছে, এটা ঘুরে গিয়ে এরকম জায়গায় এসছে, তাহলে একইভাবে এটাও দেখো এর বাড়িয়ে দিই, যদি আমরা এরকম করে এটা যদি বাড়িয়ে দিই, এটাও ঘুরে এরকম জায়গায় এসছে, তখন এখানে কি হলো এখানে ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন দুটো একসঙ্গে অকার করে গেল। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন। এইটা বুঝতে এখানে কি করে আমরা বের করব, এইটার সঙ্গে ওটা কী করে বের করব, এটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমরা বলছি সেটা এতক্ষণ পর্যন্ত আমরা যেটা শিখে এসেছি সবই আমরা শিখে এসেছি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, তোমার বাংলায় যেটাকে বলো কার্তেসীয় কোঅর্ডিনেট সিস্টেম, স্থানাঙ্ক জ্যামিতি, আর ইংরেজিতে কার্টেসিয়ান। সবই কার্টেসিয়ানে কি হয় না সেখানে স্থানাঙ্ক হয় এক্স কমা ওয়াই, সেখানে রেফারেন্স ফ্রেমে দুটো অ্যাক্সিস থাকে। এবার আমরা আসবো পোলার কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট সিস্টেম। সেটা কীরকম না সেখানে একটা বিন্দু থাকবে যেটাকে আমরা মূল বিন্দু বলতে পারি বা পোল বলি, আর আরেকটা অ্যাক্সিস থাকবে, তাহলে একটা বিন্দু থাকবে পি আর একটা রেখা থাকবে বা একটা অক্ষ থাকবে, পোলার যেটাকে বলে পোলার অ্যাক্সিস। মানে এখানে একটা বিন্দু আছে পি, এই বিন্দু এবং এই অ্যাক্সিস এইটার সাপেক্ষে আমাকে এই পি বিন্দু স্থানাঙ্ক লিখতে হবে। কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কী ছিল, দুটো অ্যাক্সিস ছিল, আমরা এক্স থেকে দূরত্ব ওয়াই থেকে দূরত্ব মেপে লিখে দিতাম।
এখানে দুটো জিনিস আছে, দেখো একটা বিন্দু আছে আর একটা অ্যাক্সিস আছে। এর স্থানাঙ্কটা কীভাবে লেখা হবে না, এই এটার সঙ্গে যোগ করে দিলাম আমরা। ধরা যাক যোগ করতে এখানে কোনটা উৎপন্ন হলো, থিটা, এবং পি থেকে বিন্দুর পি লেখা হয়ে গেছে তো, আচ্ছা এটা ওই লিখে দাও ও। ধরা যাক ও থেকে পি এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে আর, এই দূরত্বটা হচ্ছে আর। তাহলে এর এটাকে লেখা হবে কীরকম, আর থিটা, এই ফর্মে লেখা হবে। তাহলে আর থিটা মানে কি, এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে থিটাটা কি, থিটা হচ্ছে ওই যে বিন্দুটার সঙ্গে মূল বিন্দুকে যোগ করলে এটা অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে সেটা হচ্ছে থিটা, এবং আরটা কি না, এখানে মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বটাকে বলা হচ্ছে আর। তাহলে এটা আর থিটা ফর্মে এই পোলার কোঅর্ডিনেট সিস্টেম লেখা হয়। এখানে যেমন এক্স ওয়াই লেখা হয় তেমন এখানে লেখা আর থিটা ফর্মে লেখা হবে, ঠিক আছে। এইবার তাহলে পোলারের সঙ্গে কার্টেসিয়ানের কনভার্ট কেমন করে করব, অর্থাৎ এটা হচ্ছে আমি এটা নয়, রিলেশন বিটুইন পোলার অ্যান্ড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। বলা হলো পোলার সিস্টেম এবং কার্টেসিয়ান সিস্টেম, এদের মধ্যে রিলেশনটা কেমন হবে। ঠিক আছে, ধরা যাক এটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের এটা এক্স, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এখানে একটা বিন্দু দিয়ে আছে পি, যেটা স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, এটা মূল বিন্দু। এবার এটা হচ্ছে কার্টেসিয়ানে, তার স্থানাঙ্ক দিয়ে আছে এক্স ওয়াই। আমি যদি পোলারে বের করতে চাই তাহলে কী হবে না, আমাকে এটার সঙ্গে এটা যোগ করে দিতে হবে। যোগ করে আমাকে এই কোণটা মাপতে হবে, ধরি এই কোণটা হচ্ছে থিটা, এবং এই আরটা মাপতে হবে। আমি করলাম কি না, এখানের সঙ্গে এটা আমি যোগ করে দিলাম, লম্ব এঁকে দিলাম। তাহলে এই যে অ্যাক্সিসটা ছিল, এই কোঅর্ডিনেটটা ছিল এক্স কমা ওয়াই, তাহলে এক্স কমা ওয়াইটা কী হচ্ছে না, এখান থেকে এইটা হচ্ছে আমার এক্স, আর এখান থেকে এইটা হচ্ছে ওয়াই। আর এর স্থানাঙ্ক যদি আর কমা থিটা হয়, বিন্দুটা সেম, কার্টেসিয়ান কোঅর্ডিনেটে লিখলে সেটা হবে এক্স কমা ওয়াই, আর পোলারে লিখলে হবে আর কমা থিটা। ঠিক আছে, তাহলে এর স্থানাঙ্ক আর কমা থিটা হলে তাহলে এই কোণটা থিটা এবং এই দূরত্বটা হচ্ছে আর। আমাদের কাজ কি না, পোলারের সঙ্গে ওই কার্টেসিয়ান কোঅর্ডিনেটের একটা সম্পর্ক বের করতে হবে। তো এইখানে আমরা যদি এরকম করে দিই, আর আর এক্স ওয়াই থিটা, চারটের মধ্যে সম্পর্ক আসবে। এখান থেকে পেয়ে যাচ্ছি, দেখো আমরা এক্স বাই আর, তাহলে এক্স বাই আর সমান কী আসবে, দেখো কস থিটা। এই যে কস থিটা সমান কী হবে, ভূমি বাই অতিভুজ এক্স বাই আর, তা সেখান থেকে পাবো এক্স ইকুয়াল টু আর কস থিটা। আর একইভাবে আসবে ওয়াই বাই আর সমান আসবে সাইন থিটা, বা ওয়াই সমান আর সাইন থিটা। তার মানে আর এবং থিটা যদি জানা থাকে তাহলে আমি এক্স আর ওয়াই বের করতে পারবো। তার মানে এটা কি হলো না, এটা হচ্ছে পোলার টু কার্টেসিয়ান, পি টু সি মানে পোলার টু কার্টেসিয়ান। মানে আর এবং থিটা তোমাকে যদি বলে দেওয়া থাকে তাহলে এক্স আর ওয়াই বের করতে পারলে। এর উল্টোটা কী হবে, যে যেখানে তোমাকে এক্স এবং ওয়াই বের করে বলে দেওয়া আছে, তোমাকে আর এবং থিটা বের করতে হবে। কী করে করব, ধরা যাক আমরা করলাম কি, দুটোকে ভাগ করে দিচ্ছি। কেমন না, দুটোকে ভাগ করে দাও, কি আসবে না আর কস থিটা বাই আর সাইন থিটা বাই আর কস থিটা সমান কত আসবে না, আর সাইন থিটা মানে হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই বাই এক্স। তাহলে এটা আর 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 কেটে গেলে তাহলে এখান থেকে আসবে ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স, বা থিটা সমান আসবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, বা তুমি এইটা মনে রাখো ট্যান থিটা সমান 1/x। অর্থাৎ ওয়াই এবং এক্সের মান জানা থাকলে
আমি ট্যান থিটা পেয়ে যাব। তো ট্যান থিটা পেয়ে গেলে সেখান থেকে আমি থিটা পেয়ে যাব। তাহলে থিটা পেয়ে গেলাম। আর কি দরকার আমাদের? আর দরকার। এই দুটোকে স্কোয়ার করে যোগ করে দাও, কি আসবে না আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর স্কোয়ার যদি কমন চলে যায় তাহলে আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1। তাহলে আর স্কোয়ার থিটা সমান কত আসবে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা আর সমান আসবে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স আর ওয়াই জানা থাকলে আমি আর পেয়ে যাব, এক্স আর ওয়াই জানা থাকলে আমি থিটা পেয়ে যাব। তাহলে এক্স ওয়াই জানা আছে আমার, তাহলে এক্স ওয়াই জানা আছে, সেখান থেকে আমি পেয়ে গেলাম আর এবং থিটার মান। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে যে পোলার থেকে পোলার কোঅর্ডিনেট থেকে কার্টেসিয়ানে যাওয়া বা কার্টেসিয়ান থেকে পোলারে যাওয়ার সূত্র। এবার এখান থেকে আমরা অঙ্ক করবো কিছু। আজকে তোমরা মোটামুটি সূত্রগুলো ভালো করে বুঝলে এবং বইয়ের যে সূত্রগুলো বারবার বলছি সূত্রগুলোকে ভালো করে তোমরা মুখস্থ করবে, বুঝে মুখস্থ করবে। পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের কিছু অঙ্ক আমরা করব। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে। আর তোমরা যদি ক্লাসটা ফলো করতে চাও বা তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সেটাকে লাইক করবে এবং বেল আইকনটাকে তোমরা প্রেস করে রাখবে, যাতে নতুন ভিডিও দিলেই তোমরা সঙ্গে সঙ্গে সেটা বুঝতে পারো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।